পঞ্চবর্ণন ৮টি গ্রামের পঞ্চায়েতের সভানেত্রী। গত ৫০ বছরে তিনি প্রথম মহিলা যিনি এই পঞ্চায়েতের নির্বাচনে প্রার্থী হন। অনেকেই এই প্রার্থীকে ভোট দিতে আপত্তি জানান। ২০০০ ভোটদাতার মধ্যে মাত্র ৫০০ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। তার মধ্যে ৩৭৫টি ভোট পান পঞ্চবর্ণন। তিনি জিতলেও সভানেত্রী হিসেবে তাকে কেউ মানেনি। ২ বছর সময় লেগেছে পঞ্চবর্ণনের তার ক্ষমতা প্রতিষ্ঠিত করতে। তার চেষ্টায় গ্রামে জলের সুবিধা হয়েছে, এসেছে বিদ্যুৎ, পরিবহন ব্যবস্থা এবং একটি বর্ধিষ্ণু গ্রামের আর যা যা প্রয়োজন সবই। একদিন যারা তার বিরোধিতা করেছিল, আজ তারাই তার কাজে সব থেকে বেশি উপকৃত। সাধারণত কৃষি পরিবারে যেসব বধূর কথা আমরা শুনি, যারা নিজেদের সর্বস্ব বিসর্জন দিয়ে অন্যের মুখে হাসি ফোটায়, পঞ্চবর্ণনের জীবন সেরকম নয়। ১৭ বছর তার বিয়ে হয়েছে, কিন্তু সন্তান হয়নি। এখন সে অন্তঃসত্ত্বা, কিন্তু তার স্বামী এই সন্তানকে স্বীকৃতি দিতে রাজি নয়। কিন্তু তবুও পঞ্চবর্ণন এই সন্তানের জন্ম দিতে চায়। গ্রামীণ সমাজে এ এক ভয়ঙ্কর সিদ্ধান্ত। একজন সাধারণ মহিলার পক্ষে এ কথা ভাবাই সম্ভব নয়, কিন্তু পঞ্চবর্ণনের কাছে এটাই তো স্বাভাবিক। একজন মহিলার শক্তির পেছনে আছে দুটি জিনিস, সাক্ষরতা আর সম্পত্তি। এই দুটি থাকলেই মেয়েরা তাদের জীবনে এগিয়ে যায়। একজন শক্তিময়ী মহিলার গড়ে ওঠার জন্য এ দুটো খুবই জরুরি। পঞ্চবর্ণন একা নয়। যবে থেকে পঞ্চায়েতে মহিলাদের জন্য ৩৩% আসন সংরক্ষণ কার্যকরী হয়েছে, গ্রামাঞ্চলে মহিলাদের প্রাধান্যও বাড়ছে। নারী আন্দোলনের ফলে একসময় যারা ছিল নির্যাতিত, আজ তারাই সমাজে এনেছে পরিবর্তনের জোয়ার। পঞ্চবর্ণন যাতে রাজনৈতিক ক্ষেত্রে তার ভূমিকা ঠিকভাবে পালন করতে পারে, সেই জন্য তাকে প্রশিক্ষণ দিয়েছিল একতা, একটি এনজিও। এরা তামিলনাড়ুর গ্রামে কাজ করে। একতা মহিলাদের প্রশিক্ষণ দিয়ে রাজনৈতিক প্রক্রিয়ায় অংশ নিতে উৎসাহ দিচ্ছে। মহিলাদের দায়িত্ব, কর্তব্য, অধিকার এবং প্রশাসন ও রাজনৈতিক ক্ষেত্রে ক্ষমতা নিয়ে একতা নিয়মিত কর্মশালার আয়োজন করে থাকে। এই ধরনের শিক্ষা ও প্রশিক্ষণ ছাড়া সংরক্ষণের কোনো অর্থ হয় না। এখনই এ ব্যাপারে বলে দেওয়াটা অনেকটাই আগে থাকতে ধরে নেওয়ার মতো শোনাবে। ২ বছর স্বাক্ষর বা আধা স্বাক্ষর যাই হোক, সেই অবস্থায় ওদের কাছ থেকে আমরা বড্ড বেশি আশা করছি। হ্যাঁ, হয়তো ওদের বলা হচ্ছে একদিকে এই সমস্ত দায় দায়িত্ব কাঁধে নেওয়ার জন্য তৈরি হও, আর সেই সঙ্গে পাকাপোক্ত হয়ে নাও আইনের দিকেও। সবকিছুতে মনে হয় আমরা বড্ড চাপ দিচ্ছি ওদের ওপর। আসলে ওদের এগোনোর জন্য চাই সেইটুকুই গতি, যাতে ওরা স্বচ্ছন্দভাবে শিখতে বা বুঝতে পারে সবকিছু। তাহলে ওরা অবশ্যই এগোবে। গ্রামাঞ্চলে রাজনীতিতে পরিবর্তন আসছে, আর জাতীয় পর্যায়ের রাজনীতিতে মহিলারা গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছেন। উন্নয়নের প্রশ্ন ছাড়া তারা মহিলাদের বিভিন্ন সমস্যা নিয়ে আওয়াজ তুলছেন। ১৯৯৮ সালে দল ও মত নির্বিশেষে মহিলা রাজনীতিবিদরা সংসদে ৩৩% আসন সংরক্ষণের দাবি তোলেন। মহিলাদের জন্য আসন সংরক্ষণের বিষয়টি একটি জাতীয় বিতর্কে পরিণত হয়। আমি তো আসন সংরক্ষণের পক্ষে। সংসদের ভেতরে বাইরে এ বিষয়টি নিয়ে তো লড়ছি, এবং এ ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই যে আইন করে আসন সংরক্ষণ না হলে আইন মানেই তা হয়ে উঠছে রাষ্ট্রশক্তির মদত। তা না হলে মেয়েরা কোনো দিন তাদের প্রাপ্য প্রতিনিধিত্ব পাবে না। আমার মনে হয় এটা খুবই গুরুত্বপূর্ণ যে সংসদে মেয়েদের দায়িত্ব দেওয়ার ব্যাপারে মানুষের মনে কোনো খোঁজ রাখা চলবে না। আমি একটু অন্যভাবে বলছি। আসলে মানুষের মনের ভেতরে গড়ে তোলা বাধার প্রাচীরই মেয়েদের ক্ষমতা অর্জনের পথে সবচেয়ে বড় অবরোধ। মহিলাদের ক্ষমতা প্রদানের বিভিন্ন রূপ রয়েছে। এর সামাজিক প্রভাব ছাড়াও যিনি ক্ষমতা পেয়েছেন তার ব্যক্তিত্বের উপরও এটি ছাপ ফেলতে বাধ্য। বাদলি বাই শিক্ষিত নয়, ভালোভাবে কথাও বলতে পারে না, কিন্তু সে একটি ব্যাংকের মালকিন। শুধু সে নয়, ঝাবুয়ার গ্রামের ২০,০০০ অশিক্ষিত কিন্তু উৎসাহী উপজাতি মহিলা এই কৃতিত্ব অর্জন করেছেন। একটাই তফাৎ, তাদের ব্যাংকের বাড়ি বা ক্যাশ বাক্স নেই। তাদের অফিস একটি কুঁড়ে ঘরে, আর জমা খরচের হিসাব রাখা হয় সাধারণ একটি নোট বইয়ে। এই চিন্তার জন্ম পাটলিপাড়ে। খুব সাধারণ পরিকল্পনা। প্রতি গ্রামে ১৫ জন মহিলাকে নিয়ে এক একটি গোষ্ঠী তৈরি করা হলো। প্রতি মহিলাকে দিনে ১ টাকা করে সঞ্চয় করতে হবে।
আজ শুধু বাদলিবাইয়ের গোষ্ঠীর অ্যাকাউন্টে 1,50,000 টাকা রয়েছে, আর গোটা জেলায় মহিলাদের ব্যাংকে 1,30,00,000 টাকা জমা হয়েছে। এই অর্থের সাহায্যে আদিবাসী মহিলারা মহাজনদের থেকে মুক্তি পেয়েছে চিরজীবনের জন্য। এই প্রকল্পটি রাজীব গান্ধী ওয়াটারশেড মিশনের। এটি রাজ্য সরকারের একটি সংস্থা, কিন্তু মহিলাদের গোষ্ঠীকে কোনো সরকারি রূপ দেওয়া হয়নি এবং একে আমলাতন্ত্রের প্রভাব থেকে মুক্ত রাখা হয়েছে। আমার স্ত্রীও এদের সঙ্গেই আছে। এখন বীজ বা সার কেনার জন্য টাকার দরকার হলে ওই আমাকে টাকা দেয়। ভারতীয় মহিলা শুধু যে তার স্বামীর ছায়া মাত্র, সেই ধারণা ভেঙে গিয়েছে। গ্রামে মহিলাদের গুরুত্ব শুধু যে বেড়েছে তা নয়, গ্রামে আর্থসামাজিক পরিস্থিতির উন্নতি হয়েছে। ওই আগে কেউ আমাদের গ্রামে থাকতে পারতো না, সবাই বড় শহরে চলে যেত। এখন যেহেতু আমরা মহিলাদের ব্যাংক চালু করেছি, আমাদের গ্রামেই আমাদের টাকা থাকছে। মহিলারা নিজেরাই ব্যাংকে যান, এমনকি আমাদের পুরুষরাও সহজে আরও উপার্জন করতে পারেন। এছাড়া এই পরিকল্পনায় তাদের অরণ্যে সংরক্ষণ করতে হয়, কারণ তাদের কাঠ ও টাকা প্রয়োজন। এখন আমরা বাড়ির খরচের জন্য 2,500 টাকা রেখে বাকিটা গ্রামীণ ব্যাংকে রাখতে পারি। বাদলিবাই এই ব্যাংকের কাজকর্মের সঙ্গে মাত্র 3 বছর আগে পরিচিত হয়, কিন্তু নয়নালাল দেশের সর্বোচ্চ বেতনপ্রাপ্ত ব্যাংক এক্সিকিউটিভ। কিন্তু এই দুজনের মানসিকতা, নিজেদের সম্পর্কে ধারণায় খুব একটা ফারাক নেই। একটি বহুজাতিক ব্যাংকের কর্ণধার নয়নালাল কর্মক্ষেত্রে মহিলাদের উন্নতির প্রকৃষ্ট প্রমাণ। আমি জানতাম বিয়ে আমার জীবনের একমাত্র লক্ষ্য নয়। কারো স্ত্রী বা মা হওয়া ছাড়াও আমার অন্য কিছু করণীয় আছে। আমি জানতাম আমার একটা কেরিয়ার চাই। আমি বিয়ে করব তা ঠিকই ছিল, শুধু একটু আগে আর পরে। নয়নার বোন ননিতালালও চিন্তার ক্ষেত্রে একই রকম স্বাধীন। তিনি একজন গলফ খেলোয়াড়। সাধারণভাবে এটা খুব একটা প্রচলিত ব্যাপার নয়। কয়েক বছর ধরে তিনি সর্বশ্রেষ্ঠ গলফ খেলোয়াড়ের খেতাব দিতে আসছিলেন। কিন্তু কর্মক্ষেত্রে যেসব মহিলা আছেন, তারা যত সফলই হন না কেন, একটা সময় আসে যখন নিজের এবং পরিবারের সঙ্গে একটা বোঝাপড়া করতে হয়। চাকুরিরতা মেয়েদের এখনো পর্যন্ত মাতৃত্ব দ্বিধায় ফেলে দেয়। সন্তান হলে কর্মজীবনে একটা ছেদ পড়ে যায়। আমার সন্তানের জন্ম হবার পর 2 বছর আমি গলফ খেলা বন্ধ রেখেছিলাম। তারপরও খেলা শুরু করতে আমার অসুবিধে হচ্ছিল, কারণ আমি মা, আমার একটা ছোট বাচ্চা আছে। আপনি আপনার ছোট্ট সোনাকে সময় দেবেন না নিজের কাজের মনোযোগ দেবেন, এই সংশয় কিন্তু থেকেই যায়। একজন পুরুষের কিন্তু এই সমস্যা হয় না। তার বিয়ে হোক কি সন্তানের জন্ম, তার কাজের ক্ষেত্রে কিন্তু কোনো সময় কোনো হেরফের হয় না। এই বোঝাপড়া ব্যাপারটা ভীষণ সমস্যার। একদিন আমার বস আমায় ডেকে বললেন, আমার জন্য একটা দারুণ অফার আছে। আমাকে একটা আন্তর্জাতিক শাখার প্রধান পদের দায়িত্ব দেওয়া হবে এবং বছরে 4-5 বার বিশ্বের 8টি জায়গায় যেতে হবে। অথচ মাত্র 2 দিন আগে জেনেছি আমি অন্তঃসত্ত্বা। আর কেউ জানে না, শুধু আমার বাবা মা আর আমার স্বামী জানেন। ভাবুন, উনি আমায় পদোন্নতির কথা বলছেন, আর আমি ভাবছি খবরটা কিভাবে ওনাকে জানাবো। অবশেষে বসকে জানালাম। উনি জিজ্ঞেস করলেন, বলুন কাজটা নেবেন কি না। আমি বললাম, দেখি চেষ্টা করে। উনি বললেন, বেশ, তবে নতুন কাজে যোগ দাও। উনিও কিন্তু একটা বড় ঝুঁকি নিলেন। উনি জানতেন আমি 8 মাসের জন্য বসে যেতে পারি, তখন চাকরির ক্ষতি হতে পারে। আমার বাড়িতেও সবাই বারবার আমাকে জিজ্ঞেস করছিলেন, আমি কি ভাবনা চিন্তা করি কাজটা নিচ্ছি
নয়নার ক্ষেত্রে কেরিয়ার আর মাতৃত্বের লড়াইয়ে প্রাথমিক পর্যায়টা কেটে গিয়েছে। তিনি যেভাবে নিজের কর্মক্ষেত্র আর সংসারকে সমান দক্ষতার সঙ্গে সামলে চলেছেন তা সত্যিই প্রশংসার। ভারতীয় মহিলাদের সম্পর্কে যে ধারণা আছে নয়নার ক্ষমতা এবং নিজের উপর আস্থা প্রমাণ করে দেয় তা কতটা ভুল। শুধু যে শহরের মহিলারা অচিরাচরিত পেশার সঙ্গে যুক্ত তা নয়, এই বিরাট দরজাটা বানিয়েছে এক গ্রামের মহিলা। রামবতী অন্যান্য কৃষকবধূর মতোই লেখাপড়া শেখেনি, তার স্বামীর জমি নেই, অর্থাৎ রোজগারের কোনো উপায়ও নেই। 4 সন্তান ও অসুস্থ স্বামীকে নিয়ে রামবতী বাঁচার জন্য প্রতিনিয়ত লড়াই চালিয়ে যাচ্ছে। রামবতী বাঁচার পথ খুঁজে পেল যখন তাকে লুপেন হুমা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের একটি রোজগার প্রকল্পে প্রশিক্ষণের সুযোগ দেওয়া হলো। সিনসিনির প্রতিটি গ্রামবাসী এই এনজিওটির স্বেচ্ছাসেবকদের জানে। এই সংস্থাটি গ্রামের মহিলাদের অর্থনৈতিক দিক থেকে স্বনির্ভর করতে প্রশিক্ষণ ও ঋণ দিচ্ছে। আমরা রাষ্ট্রীয় মহিলা কোষ থেকে ঋণ দিয়েছি। এটি একটি সরকারি প্রকল্প এবং মহিলারা তাদের নিজেদের ছোট ছোট ব্যবসা চালু করেছেন। আমরা 25 জন মহিলাকে নিয়ে শুরু করেছিলাম, তাদের মধ্যে 20 জন পুরোপুরি সফল হয়েছেন। মাঝে মাঝেই আমরা এদের জন্য প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণ করি এবং তাদের জন্য নতুন নতুন চিন্তাভাবনার কথা তাদেরকে জানাই। ঝালাই করা সাধারণত মহিলাদের কাজ নয়, কিন্তু রামাবতী তাই করছে। তাকে নিজের ব্যবসা শুরু করতে 2500 টাকা ঋণ দেওয়া হয়েছিল। এই ঋণ পরিশোধের পর নতুন ঋণ নেওয়ার ব্যবস্থাও ছিল। 5 বছর অক্লান্ত পরিশ্রমের পর সে তার সব ঋণ শোধ করে দিয়েছে, কিছু সঞ্চয়ও করেছে। সে শুধু তার নিজের গ্রাম থেকে বরাত পায় না, আগ্রা আর ভরতপুরের মতো বড় বড় শহর থেকেও তার কাছে লোক আসে। আমার এই কাজ ভালো লাগে, আয়ও ভালো হয়। কত জল বিদ্যুতের খরচের পর অন্তত 100 টাকা বাঁচে। আগের থেকে আমার অবস্থা এখন অনেক ভালো। এখন আমার স্বামীকে বিড়ি খাবার পয়সাও দিই। অর্থনৈতিক স্বনির্ভরতা রামাবতীকে নিজের উপর আস্থা এনে দিয়েছে। তার এখন অনেক স্বপ্ন। সে এখন বুঝতে পেরেছে তার আর তার মেয়েদের জন্য শিক্ষা কতটা জরুরি। এটা শুধু রামাবতী সাফল্যের কাহিনী নয়, মহিলা স্বেচ্ছাসেবীদের অক্লান্ত পরিশ্রমের ফসল। ঘরণী থেকে রুজি রোজগারের সন্ধানে বাইরে বের হওয়া, এই পরিবর্তন খুব সহজে আসেনি। কোনো জাদু মন্ত্রে সব সমস্যার সমাধান হয়নি। আরো আরো মহিলা বাইরে বেরোচ্ছেন, এই পরিবর্তনে সামিল হচ্ছেন। পুনম তার পরিবারের প্রথম মেয়ে, যে গ্রাম ছেড়ে শহরে এলো। তার স্বপ্ন সাকার করতে সে সুযোগের অপেক্ষায় ছিল। কাজটা সহজ ছিল না, সে নিয়ম ভাঙতে চেয়েছিল। আমার পরিবারে যে নিয়ম ছিল যে মেয়েরা বাড়ির বাইরে পা রাখবে না, কাজ করতে বেরোবে না, তা আমি ভেঙে দিয়েছি। কোথাও তো শুরু করতেই হবে। আমার ভালো লাগছে যে আমি এটা শুরু করেছি। পুনমের বয়স মাত্র 22 বছর, সেটাই মোটামুটি এখানে সবার বয়স। এইসব মেয়েরা বাড়ি ছেড়ে এত দূরে এসেছে, কি কঠোর শারীরিক অনুশীলন করতে হয় এদের। তারা যে পেশা বেছে নিয়েছে তাতেই তাদের মানসিকতা ফুটে উঠেছে। তারা এইভাবেই সামাজিক ব্যবস্থা ও প্রচলিত আদর্শকে চ্যালেঞ্জ জানিয়েছে। সম্ভবত প্রত্যেকের পরিবারে এই ইউনিফর্মে এরাই প্রথম। এই মহিলারা যেন তাদের সামাজিক পরিবেশ নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে।
এরা এত কঠোর শারীরিক ও মানসিক অনুশীলনের মধ্যে দিয়ে নিজেদের তৈরি করেছে যে তাদের ব্যক্তিগত জীবন সম্পর্কে, যেমন কাকে বিয়ে করবে, কখন সন্তান ধারণ করবে, সংসার কে সামলাবে, এ ব্যাপারে অন্য কারো সিদ্ধান্ত নেবার কোনো প্রশ্নই ওঠে না। তারা শুধু অন্ধের মতো কাউকে অনুসরণ করে না, হয়তো তারা একলাই চলবে এবং তার ফলও একাই ভোগ করবে। আমি মনে করি এই পেশায় আমাদের নতুন কিছু করার সুযোগ আছে। সাধারণত মেয়েরা শিক্ষিকার কাজ নেয়, যেখানে সম্মান থাকলেও নিজস্ব পরিচয় থাকে না। কিন্তু তুমি যদি পুলিশে কাজ করো, সবাই তোমাকে চিনবে, যশস্বী হলে ভালো লাগে। পুনাম আর জামিন একে অপরকে চেনে না, কিন্তু জামিন যা হয়েছে পুনাম তাই হতে চায়। আসামের একটি ছোট্ট মেয়ে যাকে বাইসাইকেল চড়তে দেওয়া হতো না, সেই এখন পুলিশের ডেপুটি কমিশনার। ইয়ামিন তার চারপাশের গোড়ামি কাটিয়ে উঠেছে। আমি মনে করি নিজের উপর আস্থা রাখাটাই বড় ব্যাপার। তুমি কখনোই মনে করবে না যে তুমি কারো ছায়া মাত্র বা তোমার কোনো আলাদা পরিচয় নেই। একজন গৃহবধূরও নিজস্ব পরিচয় থাকতেই পারে। নিজস্ব পরিচয় বা স্টেটাস পাওয়ার জন্য তোমাকে যে চাকুরিরতা হতেই হবে তার কোনো মানে নেই। এইভাবে তোমাকে নিজের সম্পর্কে ভাবতে হবে। দিল্লিতে মহিলাদের প্রতি অপরাধ সংক্রান্ত সেলের প্রধান হিসেবে ইয়ামিনকে অনেক কঠিন কেসের সমাধান করতে হয়। যৌন নির্যাতন, হিংসা, মহিলাদের প্রতি বৈষম্য, এইসব বিষয়ে মামলা থাকে। এর জন্য ইয়ামিনের প্রয়োজন নারী নির্যাতন, বিবাহ, পরিবার প্রভৃতি বিষয়ে সম্যক জ্ঞান। সবাই বিয়ে করতে চায়, কারণ সবাই মনে করে যে বিয়ে না করলে তারা অসম্পূর্ণ। কিন্তু বিয়ের পর আমি তা মনে করছি না। শিশু পালনের ইচ্ছাও সব মহিলার মনে থাকে, কিন্তু তার জন্য দত্তক নেওয়া যেতে পারে, বিয়ে না করলেও হয়। ইয়ামিন তার নিজের সুযোগ নিজেই করে নিয়েছেন, তবে তার আগেও মহিলারা পুলিশ হয়েছেন। কিন্তু সুরেখা, সে তো এই পথে প্রথম পথিক। সুরেখা ভারতের প্রথম মহিলা ইঞ্জিন চালিকা। কৃষি পরিবারের মেয়ে সুরেখা ক্ষেতের পাশ দিয়ে ট্রেন যেতে দেখত। ট্রেনের বাঁশি শোনার জন্য সে অধীর আগ্রহে অপেক্ষা করত। কোনো গ্রামবাসীর পক্ষে ট্রেন চালক হওয়া বেশ কঠিন, আর একজন মহিলার পক্ষে মালগাড়ির চালিকা হওয়া এবং প্রথম এই পথে হাঁটা বোধহয় সুরেখা ছাড়া আর কারোর পক্ষে সম্ভবই নয়। আমাদের প্রশিক্ষক বলতেন, তোমাকে আমরা প্রশিক্ষণ দিতে পারবো না। এতদিন পর্যন্ত কোনো ভারতীয় মহিলা এ ধরনের কাজ করেনি। তুমি হেডকোয়ার্টার্সে গিয়ে তোমার কাজ বদলে নাও। এই ধরনের বাধা তার ইচ্ছা শক্তিকে আরো মজবুত করলো। অবশেষে অফিসাররা তাকে শেখাতে রাজি হলেন, কিন্তু তারা সহযোগিতা করলেও কাজটা সহজ ছিল না। সারা রাত বাড়ির বাইরে থাকতে হতো, ন্যূনতম সুবিধাও পাওয়া যেত না। তার মনে হলো সে যদি ছেড়ে দেয় তাহলে কোনো মহিলাই ট্রেন চালিকা হিসেবে কাজ করার সুযোগ পাবেন না। যদি আমার সহকর্মী করতে পারে, আমি কেন পারবো না? সবকিছুই তো আমার হাতে। আমি পরীক্ষা পাশ করেছি, আইসিও টেস্ট পাশ করেছি, অন্যান্য পুরুষ সহকর্মীর মতো টিএমএতেও উত্তীর্ণ হয়েছি। তাহলে আমি কেন ফিরে যাব? শুধু আমি একজন মহিলা বলে? আমি ভাবলাম আগে চেষ্টা করব, তারপর না পারলে ছেড়ে দেব। চেষ্টা না করে ছেড়ে দিলে পরে আফসোসে শেষ থাকবে না। Group 649 formation starting. এখন এটা মহিলাদের সমান সুযোগ দানের প্রশ্ন। 1995 সালে মহিলা বিমান চালিকাদের ভারতীয় বিমান বাহিনীতে যোগদানের আগে পর্যন্ত
সেনাবাহিনী ছিল পুরুষদের সংরক্ষিত ক্ষেত্র। পাইলট, বিমান চালিকা, এই তরুণীরা আবার পরিবর্তন আনতে সফল হয়েছেন। আমি তো শরীরগত পার্থক্য ছাড়া নারী পুরুষের কোনো তফাৎ দেখি না। মহিলারা কম বুদ্ধি ধরেন, এটা কোথাও প্রমাণিত হয়েছে কি? এইসব তরুণীর ক্ষেত্রে সবথেকে উল্লেখযোগ্য পরিবর্তন হলো তাদের নিজেদের সম্পর্কে ধারণা। তাদের চিন্তা ভাবনা, কাজকর্ম সব ক্ষেত্রেই এই পরিবর্তন প্রতিফলিত হয়েছে। বিবাহ একসময় ছিল অবশ্য কর্তব্য, এখন কিন্তু তা না করলেও চলে। সংসার তো নিশ্চয়ই জরুরি, কিন্তু আমি এমন এক পরিবার চাই যেখানে আমি যেমন আছি সেভাবে আমাকে গ্রহণ করবে। তারা জোর করে আমার ওপর কিছু চাপিয়ে দিক, তা চাই না। অনুরাধা তার ধ্যান ধারণা, জীবনযাত্রা নিয়ে স্বচ্ছন্দ বোধ করলেও তার আশপাশের লোকজন তাকে দেখে অবাক হয়। লোকে আমাদের ভয় মিশ্রিত ভক্তির চোখে দেখে। তারা বিশ্বাসই করতে চায় না যখন তারা শুনে আমি বিমান চালিকা। আমার বাবা মা আমাকে মেয়ে হিসেবে মানুষ করেননি। আমি একজন মানুষ। আমি উপহার হিসেবে তাদের কাছ থেকে পুতুলও পেয়েছি, আবার ক্রিকেটের ব্যাটও পেয়েছি। আমার বাবা প্রত্যেক জন্মদিনেই খেলার সরঞ্জাম দিতেন, সুতরাং সে ব্যাপারে কোনো বৈষম্য ছিল না। আমি একই রকম স্বাধীনতা পেয়েছি। আমি নিজের সিদ্ধান্ত নিজেই নিই। অধিকাংশ ক্ষেত্রে আমি তাদের জানাই যে আমি কি করছি। আসলে একটি শিশুকন্যার লালন পালনের উপরে নির্ভর করছে সে বড় হয়ে কি হবে। তাকে যদি একটি ছেলের সমান সুযোগ সুবিধা দেওয়া হয় তাহলে সে সব সময় তাই চাইবে। ইন্দিরা শর্মা মাসে 1 লাখ টাকা রোজগার করছেন। আমি মনে করি এটা আমার সম্মান, আমার গর্ব, আমার স্বাধীনতা। অর্থ তোমাকে স্বাধীনতা দেবে, আর আমি আমার স্বাধীনতা হারাতে চাই না। এই মহিলারা নারীত্বের নতুন সংজ্ঞা খুঁজে পেয়েছেন। তারা অন্যদেরও উৎসাহিত করছেন একটি সফল জীবন যাপন করতে। একবার এক যাত্রী তার ছোট্ট মেয়েকে নিয়ে আমার কাছে এলেন। তিনি মেয়েকে বললেন, দেখো, আমি চাই তুমি আন্টির মতো হও। খুব ভালো হয় যদি তুমি ওর মতো হতে পারো। আমি জিজ্ঞেস করলাম, তুমি পাইলট হতে চাও? মেয়েটি বলল, হ্যাঁ। আমার ভীষণ ভালো লাগলো যে বাবা চান তার মেয়ে আলাদা কিছু, নতুন কিছু করুক, এবং মেয়েটিও তাতে সাড়া দিয়েছে। আমার সত্যি ভীষণ ভালো লাগলো। আমি ভীষণ ভীষণ খুশি হলাম। এই সবই বহু বছর ধরে নারী আন্দোলনের ফলশ্রুতি। এই আন্দোলনের ফলেই পরিবার, সরকার, শিক্ষা, কর্মসংস্থানের ক্ষেত্রে মহিলাদের গুরুত্ব আরও বেড়েছে। এই পরিবর্তন যে হঠাৎ হয়েছে তা নয়। মহিলারা সচেতনভাবেই এই পরিবর্তন এনেছেন। আমার কাছে শিক্ষাই ক্ষমতা। একজন মহিলার মতামতকে গুরুত্ব দিয়ে বিচার করলে তাকে ক্ষমতা দেওয়া হয়। ক্ষমতা পাওয়ার অর্থ ব্যক্তি হিসেবে নিজের প্রতি আস্থা। ক্ষমতা প্রদান হলো একজন মহিলাকে তার মতো থাকতে দেওয়া।